ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য, স্থায়ী বাসস্থান শংসাপত্র গ্রহণযোগ্য বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। সিইওকে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিককে এই সার্টিফিকেট গ্রহণ করার নির্দেশ দেওয়া হলো। একেবারে শুনানির শেষ দিনে নির্দেশ নির্বাচন কমিশনের। স্থায়ী শংসাপত্র এতদিন গ্রহণযোগ্য ছিল না নির্বাচন কমিশনের কাছে। এসআইআর এ স্থায়ী শংসাপত্র, বাসস্থান শংসাপত্র বা ডমিসাইল সার্টিফিকেট যা জেলা শাসক ইস্যু করেন, এসডিও ইস্যু করতে পারেন, অতিরিক্ত জেলা শাসক ইস্যু করতে পারেন, কিন্তু এতদিন পর্যন্ত ছিল না। এবার নির্বাচন কমিশন জানালো ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। প্রথমে জানতে চাইব কি বলল নির্বাচন কমিশন। সোমরাজ, দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠির বিষয়বস্তু এটাই যে 2025 সালের 27শে অক্টোবর এসআইআরের যে নির্দেশিকা জারি হয়েছে, সেই নির্দেশিকা অনুযায়ী স্থায়ী বাসিন্দা শংসাপত্র বৈধ নথি হিসাবে গ্রহণ করা যাবে। ইআরওরা সেটা গ্রহণ করতে পারবেন। তবে সেই শংসাপত্র এরা পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম এবং গাইডলাইন, সেটা মেনে যে ইস্যুগুলি হবে, এই পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বা ডমিসাইল সার্টিফিকেট, সেটা সেই নিয়ম মানতে হবে। চিঠিতে এটাও বলা হয়েছে যে ডমিসাইল বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র ইস্যু করা হয় রাজ্য সরকারের 1999 সালের 2রা নভেম্বর এবং তার পরবর্তী সংশোধন অনুযায়ী, অর্থাৎ 1999 সালের 2রা নভেম্বর প্রথম এই ধরনের ডমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে নির্দেশিকা জারি করে রাজ্য, এবং তার পরবর্তীতে যে সংশোধনীগুলি করেছিল রাজ্য সরকার, সেই নিয়ম মেনে, অর্থাৎ যে সংশোধনী হয়েছিল এবং 1999 সালে প্রথম যে অর্ডার হয়েছিল, তার যে গাইডলাইনগুলি রয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের, সেই গাইডলাইনগুলি অনুযায়ী যে ডমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র ইস্যু করেছেন এতদিন পর্যন্ত জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, এসডিওরা এবং কলকাতার কালেক্টর, সেই ডমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা শংসাপত্রগুলি নেওয়া হবে, গ্রহণ করা হবে। এবং ইআরওদের জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে এই রাজ্যের, যাতে কেবলমাত্র সেই ধরনের বৈধ শংসাপত্র। এখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে 1999 এর পর থেকে যে ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে যাদের, তাদের ডমিসাইল সার্টিফিকেট গৃহীত হবে, তাই তো? আরো একবার যদি তোমার প্রশ্নটা করো। 1999 এর পর থেকে যার ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেই ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকাটি বলে দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে 1999 সাল এবং তার পরবর্তীতে যে সংশোধন রাজ্য সরকারি ডমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটের ক্ষেত্রে করেছে, সেই সংশোধনের মধ্যে যে গাইডলাইন রয়েছে, রাজ্য সরকারি দেওয়া গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী এখনো পর্যন্ত যে ডমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটগুলি ইস্যু করা হয়েছে, সেগুলি গ্রহণ করা হবে। অবশ্যই কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, এসডিও এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর, এই চার কর্তৃপক্ষ সরকারেরই নির্দেশিকা অনুযায়ী যে ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, খুব তাৎপর্যপূর্ণ, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী। আমি বলতে চাইছি, তাহলে 2002 সালের এসআইআর এর যে তালিকা, সেই তালিকা অনুযায়ী এই বছর এসআইআর হচ্ছে, তাহলে 2002 সালের এসআইআর তালিকা কি গ্রহণ, মানে সেরকম ভাবে গুরুত্ব থাকলো না আর? দেখো, এটা এখনো বলার সময় আসেনি, কারণ জাতীয় নির্বাচন কমিশনের এটা একটা সিদ্ধান্তই যে 2002-এ যেহেতু শেষ এসআইআর হয়েছিল রাজ্যে, তাই 2002-এর এসআইআর তালিকার নিরিখেই এবারের এসআইআর করা হচ্ছে এবং সেই তালিকা অনুযায়ী আনম্যাপড, ম্যাপড, এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। এখনো পর্যন্ত এই বিষয়টা বলার সময় আসেনি, কারণ জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে সিদ্ধান্ত জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, জেলাগুলিকে জানানো হয়েছে। ফলত যেটা তোমাকে আরেকবার জানিয়ে রাখি, এই যে 1999 সালে 2রা নভেম্বর এবং তার পরবর্তী ক্ষেত্রে যে সংশোধন রাজ্য সরকার এনেছে এই ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে, সেখানে যে গাইডলাইনগুলি রয়েছে, অর্থাৎ 15 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে এ রাজ্যের, এছাড়াও একাধিক যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনগুলিকে মান্যতা দিয়ে এখনো পর্যন্ত যে ডমিসাইল সার্টিফিকেটগুলি ইস্যু হয়েছে, সেগুলি গ্রহণ করা হবে। আমি সোমরাজ তোমার কাছে আসবো, কারণ আরো অনেক কিছু জানার আছে। লক্ষ লক্ষ নিউজ 18 বাংলার দর্শক এই
মুহূর্তে চোখ রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় 16ই জানুয়ারি এই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে সরব হয়েছিলেন। দেখুন, আজকে সাধারণ মানুষ যাবে কোথায়? এমনকি ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। তারা ভোট কি করবে? ইলেকশন কমিশনের হোম মিনিস্টার দুজন মিলে? তাহলে তো 1% ভোটারও থাকবে না। অন্য স্টেটের বেলায় সবকিছু অ্যালাউড, বাংলার বেলায় কিছুই অ্যালাউ নয়। তো ইলেকশন কমিশন কি ঠিক করবে? অনলি বিজেপি ইজ অ্যালাউড, নোবডি ইজ অ্যালাউড? হোয়াট ইজ দিস নিউসেন্স ইজ গোয়িং অন? চেয়ারের মর্যাদা রক্ষা করুন, চেয়ারের ইম্পার্শিয়ালিটি রক্ষা করুন, মানুষ আপনাকে শ্রদ্ধা জানাবে। সোমরাজের কাছে যাব। সোমরাজ, কেন ডমিসাইল সার্টিফিকেট এ রাজ্যে গৃহীত ছিল না? এতদিন ধরে এসআইআর এর কাজ হচ্ছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, ডিসেম্বর মাসে শেষ দিকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠানো হয়েছিল যে রাজ্য সরকারের যে গাইডলাইন রয়েছে এই ডমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী ঠিকানা, এই যে শংসাপত্র, এই যাতে গ্রহণ করা হয়। এবং সেক্ষেত্রে তুমি জানো, ইতিমধ্যেই আমরাও জানিয়েছিলাম যে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের থেকে তৎকালীন সময় জানতে চাওয়া হয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে এই যে ডমিসাইল সার্টিফিকেট এটি কারা ইস্যু করে, কোন আইন বলে ইস্যু করে তা জানতে চাওয়া হয়েছিল। এবং সেই কারণেই যা যা তথ্য রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছিল সেটি গোটাটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিয়েছিলেন। এবং সম্প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বা তৃণমূল কংগ্রেসের তরফ একাধিকবার এই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে তারা বারবারই তাদের স্মারকলিপি জমা দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনকেও এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও। তাই গোটা বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরেই আলাপ আলোচনা চালাচ্ছিল যে এই যে ডমিসাইল সার্টিফিকেট বা যেটাকে বলা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটও সেটা কিভাবে গ্রহণ করা হবে। শেষমেশ একদমই শুনানির শেষ দিনে এই সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিল যে 1999 সালের 2রা নভেম্বর তার পরবর্তীতে এই ডমিসাইল সার্টিফিকেটের জন্য অনেক ভোটার কি বাদ পড়ে গেছেন? তারা কি আবার নতুন করে আবেদন করতে পারবেন ডমিসাইল সার্টিফিকেট দিয়ে? অন্দা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি যে কিছুক্ষণ আগে বলছিলে 2002-এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার মিল, এবং সেক্ষেত্রে 2002-এর ভোটার তালিকার মিলের সঙ্গে বর্তমান ভোটার তালিকায় যাদের মিল পাওয়া যায়নি তাদেরকে শুনানিতে ডেকা হয়েছিল এবং তাদের মধ্যে অনেকেই এই ডমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছিলেন। কিন্তু সেই সময় ডমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হয়নি। শুধুমাত্র তৎকালীন যে 1999 সালের 2রা নভেম্বরে যে একটাই মাত্র অর্ডার ছিল সেই অর্ডারটিকেই সেই সময় গ্রহণ করা হচ্ছিল ডমিসাইল সার্টিফিকেট হিসাবে। কিন্তু এছাড়া এই যে অর্ডার এখন হলো সেই অর্ডার তো সেই সময় ছিল না। ফলত এর আগে যাদের শুনানি হয়ে গেছে, বিশেষ করে আনম্যাট ভোটারদের মধ্যে থেকে যাদের শুনানি হয়ে গেছে, তারা সেই সময় ডমিসাইল সার্টিফিকেট দিতে চাইলেও তখন নেওয়া হয়নি, কারণ কমিশনের গাইডলাইনে ছিল না। ফলত এই পরিস্থিতিতে যাদের মধ্যে অনেকেই, যেহেতু এখন শুনানি শেষ সময়, অনেকেই এমন রয়েছে যে যাদের কাছে শুধুমাত্র ডমিসাইল সার্টিফিকেটটাই ছিল, অন্য কোনো নথি ছিল না, তারা নথি দিতে পারেনি, কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়ে গেছিল। তাদের ক্ষেত্রে কি হবে সেটা একটা বড় বিষয়, এবং এটাই এখন দেখার বিষয় রয়েছে যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সেই বিষয় নিয়ে কি সিদ্ধান্ত নেয়। শুধুমাত্র যে নির্দেশ সিইওকে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, সেই নির্দেশ জেলা শাসকদের পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই নির্দেশের কমপ্লাই করতে। কিন্তু সেই কমপ্লাইটা কিভাবে করবে সেটা এখনো পর্যন্ত জেলা শাসকদের কাছেও স্পষ্ট নয়। জেলা শাসকরা অপেক্ষা করছেন যে এই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কি নির্দেশ দেয়। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। শেষ দিনে তারা নোটিফাই করছে যে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য। তাহলে এতদিন কি মজা করছিলেন? কি আতঙ্ক তৈরি, তাদের উপর কি মানসিক চাপ তৈরি। সুপ্রিম কোর্টের চড়-থাপ্পড় খেতে হবে সোমবার দিন। মমতা বন্দ্যোপাধ্যায় যে দৃঢ়তার সঙ্গে তিনি সওয়াল করেছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ইলেকশন কমিশনের অপদার্থতা এবং তাদের উদ্দেশ্যমূলক ভাবে বাংলাকে আক্রমণ, বাংলার মানুষকে অসহায় করে তোলা। আর এই জন্যই এইসব করছে। দেখুন, সিইও বলছেন সময় বাড়ানো হোক, এগুলো সব ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। ডোমিসাইল
সার্টিফিকেট তো আগে থাকতেই ছিল, নতুন করে কি দিলেন? এসআইআর এর চোটে কি তৃণমূলের সবার মাথা খারাপ হয়ে গেছে? আমাদের কথা পরিষ্কার, প্রথমত এসআইআর শেষ করতে হবে, তারপরে ভোট হবে। নো এসআইআর নো ভোট। যদি এসআইআর এ কোনো গোলমাল হয় তাহলে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, দেখে বলতে হবে। শুধু দিল্লি থেকে সারমন দিলে হবে না, যত রকমের ফর্ম 7 জমা পড়েছে সব নিষ্পত্তি করতে হবে। এইসব ঠিক সময় মতো না হয় সবকিছুর জন্য তৃণমূল দায়ী, এ পরিষ্কার। আর আজকে এসআইআর এ হিয়ারিং এর দিন শেষ। আজকেই কি শেষ? না, সম্ভাবনা আছে বাড়ার, কারণ মুখ্য নির্বাচন আধিকারিকের থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত যেন শুনানির দিন বাড়ানো হয়। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কি কি কারণে মুখ্য নির্বাচনী আধিকারিক চাইছেন কমিশনের কাছে বাড়তি সময়? দেখো, যেটা আমরা দুপুর থেকেই জানিয়ে আসছিলাম যে কয়েকটি বিধানসভা এখনো পর্যন্ত শুনানি শেষ হয়নি। ইতিমধ্যেই কয়েকটি বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা তারা জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে যে গড়ে 10 থেকে 12 হাজার শুনানি এখনো বাকি রয়েছে। এবং যেহেতু 15 থেকে 20টি বিধানসভার শুনানি এখনো বাকি রয়েছে, 15 থেকে 20টি বিধানসভাতেই দেখা যাচ্ছে গড়ে 15 থেকে 20 হাজার, কোথাও কোথাও 20 হাজারের বেশি ভোটারের শুনানি বাকি রয়েছে। তাই সার্বিকভাবে গোটা বিষয়টিকে মাথায় রেখেই জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক চিঠি লিখলেন। আজকে যে শুনানির সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সেটা আরও 7 দিন বাড়ানোর কথা বললেন, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির সময়সীমা চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে সেই চিঠি পাঠিয়ে দিয়েছেন। তিনি অপেক্ষা করছেন সেই চিঠির জাতীয় নির্বাচন কমিশনের তরফে, কারণ জাতীয় নির্বাচন কমিশনও দিল্লিতে অপেক্ষা করছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিদ্ধান্তের, এবং তিনি সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিলেন। তবে গোটা রাজ্যের জন্য তিনি জানাচ্ছেন না, তিনি বলছেন কয়েকটি বিধানসভার জন্য এই শুনানির সময়সীমা বাড়ানোর প্রয়োজন রয়েছে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলারই 7টি বিধানসভা রয়েছে যেখানে দেখা যাচ্ছে শুনানি এখনো শেষ হতে সময় লাগবে। সেখানকার ইয়ারোরাই সময় চেয়েছেন ন্যূনতম 7 থেকে 10 দিন। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই আরও 7 দিন শুনানির সময়সীমা চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এবং শুনানির সময়সীমা বাড়ানোর পাশাপাশি ডকুমেন্ট আপলোডের সময়সীমা আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও পিছনোর আবেদন রাখলেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সোমরাজ, আরও একটি প্রসঙ্গ আসছে, এসআইআর এ কেন নাম বাদ? চিঠি দিয়ে জানাবে নির্বাচন কমিশন, একেবারে চিঠি দিয়ে বাড়িতে বাড়িতে চিঠি দেওয়া হবে, কার কেন নাম বাদ টাঙানো হবে তালিকা, বুথে বুথে তালিকা টাঙানোর নির্দেশও দিয়েছে কমিশন। ভোটের 5 দিন আগে পর্যন্ত আবেদনও জানানো যাবে। ভোটের 5 দিন আগে পর্যন্ত আবেদন জানানো যাবে। এখানে অনেকে প্রশ্ন রাখছেন সোমরাজ, তারা কি ভোটটা দিতে পারবেন যাদেরকে চিঠি দিয়ে জানানো হবে, এবং যদি তাদের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়? দেখো, এই জন্যই বিধানসভা ভোটের 5 দিন আগে ভোট শুরু হবার 5 দিন আগে বলছে, এই কারণেই, তার কারণ 5 দিন সময় লাগবে যদি তার ডকুমেন্টেশন বৈধ হয় বা তিনি যে ডকুমেন্টগুলি দিচ্ছেন সেগুলি বৈধ হয়, এবং এটা যদি নির্বাচন কমিশন বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনে করেন যে হ্যাঁ তিনি এই রাজ্যের বৈধ ভোটার, তাহলে তাকে তার এপিক নম্বর জেনারেট করতে সর্বোচ্চ 5 দিন সময় লাগতে পারে। তেমনটাই বলছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আর সেই কারণেই ভোটের 5 দিন আগে পর্যন্ত আবেদন নেওয়া হবে যারা চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। চূড়ান্ত ভোটার তালিকা থেকে যারা বাদ পড়বেন তাদের বাড়িতে, অর্থাৎ তাদের যে ঠিকানা দেওয়া হয়েছে এনুমারেশন ফর্মে, সেই ঠিকানায় কেন নাম বাদ পড়লো চূড়ান্ত ভোটার তালিকা থেকে তার কারণ জানিয়ে দেওয়া হবে। সেই কারণে তিনি কি বৈধ ডকুমেন্ট দিতে পারলেন না, নাকি তিনি অনুপস্থিত থাকলেন, বিস্তারিত কারণ উল্লেখ করেই তাদের ঠিকানায়, অর্থাৎ তিনি যে ঠিকানা দিয়েছেন, সংশ্লিষ্ট ব্যক্তি যে ঠিকানা দেবেন সেই ঠিকানায় কারণ দিয়ে চিঠি পৌঁছে যাবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। পাশাপাশি কারা কারা নাম বাদ পড়লো, কাদের কাদের নাম বাদ পড়লো, বুথ ভিত্তিক তালিকাও টাঙানো হবে বলেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর। শুধু তাই নয়, যদি কারোর নাম বাদ পড়েন তাহলে তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা জেলা শাসকদের কাছেও আবেদন জানাতে পারবেন। ভোটের 5 দিন আগে পর্যন্ত এই আবেদন জানানো যাবে। ওকে, আপাতত এসআইআর এ হিয়ারিং এর দিন আজকে শেষ দিনেও হয়রানির নেই শেষ।
কেউ শিশু কোলে এসআইআর শুনানির লাইনে, কেউ আবার অন্তঃসত্ত্বা, তবুও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে বলে দাবি। শনিবার এই ছবিটা দেখা গেল মালদা জেলা স্কুলে এসআইআর শুনানির শেষ দিনে। বাচ্চার বয়স 2 মাস, অনেকক্ষণ হয়ে গেল, মোটামুটি 3-4 ঘন্টা হয়ে গেল, 3-4 ঘন্টা হয়ে গেল। অনেক অসুবিধা হচ্ছে, রোদ রয়েছে বা লাইনে অনেক ভিড়, বাচ্চা থাকছে না তো, চিনমিন করছে, 2 মাসের বাচ্চা, এত গরমে মানুষের চাপে। হিয়ারিং এ এসেছি ভুলের কারণে, আর কি বলে রে, আজকালের মধ্যে আছে প্রচন্ড ব্যথা করে পেটে। কি আছে আজকালের মধ্যে? কি হবে তো? সন্তান হবে। তুমি গর্ভবতী আছি। প্রেগন্যান্ট আছো? কি সমস্যা হচ্ছে? এরকম সমস্যা হচ্ছে, পেটের ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারছি না এরকম। শুনানিতে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এটা উত্তর 24 পরগনার হাড়োয়া বিডিও অফিসের শনিবারের ছবি। আমি আমার মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস সার্টিফিকেট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, আমার কোনো কাগজপত্রে ভুল নেই। তারপর ডেকেছে কেন, ওরা বলছে ভুল আছে তাই ডেকেছে। হ্যাঁ, 100 বার হয়রানি, এগুলোকে জনগণের হয়রানি করছে। পার্বতী চক্রবর্তী উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা। শনিবার তিনি হাড়োয়া বিডিও অফিসে শুনানিতে যান। তাঁর দাবি, এ নিয়ে তাকে 4 বার ডাকা হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় এদিন শুনানিতে গিয়ে কেঁদে ফেলেন পার্বতী চক্রবর্তী। ওরা তো মুখের ওপরেই বলে দিচ্ছে যে নাম উঠবে না। কেন উঠবে না? কেন বলছে এই কাগজপত্র হবে না। আমরা তো দিদিমার কাছেই মানুষ। আপনার বাবা মা ছোটবেলায় মারা গেছে, আমার বোনের হয়ে গেছে, তা আমার হচ্ছে না কেন? আমি তো চিন্তায়, আমি খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছি। আমার কি হবে? আমার নামটা যাতে উঠে যায়, হাত জোর করে বলছি। আমি আর এই নিতে পারছি না, আমার এমনি শরীর খারাপ। নিউজ 18 বাংলা। 7 নিয়ে আবারও বিভিন্ন জায়গায় উত্তেজনা, বিক্ষোভ। কেন দেখুন। শুনানির আজকে শেষ দিন, মানুষের হয়রানি স্পষ্ট। সবাই জানেন মানুষটা আছেন বছরের পর বছর, বাপ ঠাকুরদা সব সহ, কিন্তু কি ব্যাপার না, বানানটা ভুল আছে। কি ব্যাপার, মাঝখানে একটা কুমার অথবা লাল পড়ে গেছে অথবা পড়েনি। তৃণমূলের হেনস্থায় যে মানুষ বিরক্ত হয়েছিলেন যে তৃণমূলকে জবাব দিতেই হবে, তারা বিজেপির হেনস্থায় বুঝে গেলেন তৃণমূল বিজেপি দুটোকেই জবাব দিতে হবে। আর হিয়ারিং এর নামে হয়রানি নয়। 9 তারিখে আমরা নির্বাচন কমিশন পর্যন্ত মিছিল করে যাব, কৈফিয়ত চাইতে যাব যে এখনো পর্যন্ত হিয়ারিং এর নামে যে হয়রানি হচ্ছে, ইমিডিয়েটলি স্টপ লজিক্যাল ডিসক্রিপেন্সি। ইলেকশন কমিশনের একজন অফিসার যিনি রাজ্যের প্রধান, তিনি ইলেকশন কমিশনের বসানো, বাদবাকি পুরো মেশিনারিটা হচ্ছে রাজ্য সরকারের। এই ইআরও বিএলও রাজ্য সরকারের অফিসার। কোথাও কোনো ভুল হয় তার দায় রাজ্য সরকারের। ভট্টাচার্য দুটো এ দিয়েছেন, একটা এ দিয়েছে, এবং তার জন্য যদি কেউ ডাক পায় তার দায়িত্ব যে বিএলও ওটা করেছে তার। মাইক্রো অবজারভার চাওয়া হয়েছিল, ক্লাস 2 অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছে। নির্বাচন কমিশনের সেই ক্লাস 2 অফিসার দেয়নি পশ্চিমবঙ্গ সরকার, তাকে নির্বাচন কমিশনকে বাইরে থেকে লোক নিয়ে আনতে হয়েছে, হিন্দি ভাষী রাজ্য থেকে আনতে হয়েছে। তো হিন্দি ভাষী রাজ্যের লোক, সে তো ভট্টাচার্য দুটো এনে একটাই, সেও জানবে না। ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় একই বস্তু, একই ব্যক্তি, সেটা তার পক্ষে জানা সম্ভব নয়। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছে। আপনি হিয়ারিং এ ডাকছেন বিপুল সংখ্যক লোককে, এবং সেই হিয়ারিং এর এক একজনের জন্য তো আপনি একটা মিনিমাম টাইম দেবেন। কি ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের জন্য হয়েছে। আমাদের পরিষ্কার কথা, একজন বৈধ ভোটারকে আমরা ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না। পরিকল্পিতভাবে মানুষকে হ্যারাস করেছে, পরিকল্পিতভাবে প্রসেসটাকে অসম্পূর্ণ রাখছে ভারতীয় জনতা পার্টির নির্দেশে ইলেকশন কমিশন। বিডিও অফিসে তুমুল বিক্ষোভ, অভিযোগ হেনস্থা করা হয় নির্বাচনী আধিকারিকদের। ভাইরাল এই ভিডিও উত্তর 24 পরগনার বাদুড়িয়ার। একটা মব এসেছিল, একটু সমস্যা হয়েছিল, ওটা আমরা দেখছি প্রয়োজনীয় স্টেপ যা যা লাগবে আমরা নেব। তো এই যে নির্বাচনের কাজে যুক্ত থাকা একজন আধিকারিকের প্রতি এইভাবে ধাক্কাধাক্কি করা, তার সাথে তর্কাতর্কি করা, তার উত্তেজনার পরিবেশ, এটা আপনি কি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের জানাবেন? নিশ্চয়ই জানাবেন। এসআইআর এ নাম বাদ দিতে বা কারো নামে আপত্তি জানাতে ফর্ম 7 জমা করতে হয়। অভিযোগ, বাদুড়িয়ার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের একটি বুথের 45 জনের নামে জমা পড়েছে ফর্ম 7। সকলেই নাকি এলাকায় থাকেন।
এর মধ্যে 33 জনকে মৃত দেখানো হয়েছে, 12 জনের নাম নাকি দু জায়গায় রয়েছে। অভিযোগ, এই ফর্ম জমা দিয়েছেন স্থানীয় বিজেপি নেতা দীপক মণ্ডল। এরই প্রতিবাদে শুক্রবার বিডিও অফিসে বিক্ষোভ। বিজেপির মন্ডল সভাপতি দীপক মণ্ডল এই জঘন্য কাজটা করেছে, ফর্ম 7 জমা দিয়েছে, ঠিক আছে? তার জন্য বিডিও অফিসে এসেছি, বিডিওর কাছে দীপক মণ্ডলের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন। ইচ্ছাকৃতভাবে নাম ভুল করে দেওয়া হয়েছে, সেই নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করে বিজেপির উপরে একটা আক্রোশ চালানোর চেষ্টা করা হচ্ছে। এটা একদম গুজব রটিয়ে বিজেপি কর্মীদের উপরে একটা হামলা চালানোর পরিবেশ সৃষ্টি করছে। বাদুড়িয়া দাঙ্গাপ্রবণ এরিয়া, এই প্রশাসনের দয়াতেই দাঙ্গাপ্রবণ এরিয়া হয়েছে, তৃণমূল সরকারের দায়েই। উত্তর 24 পরগনার বারাকপুর 2 নম্বর ব্লকের ঘোলা। অভিযোগ, এখানকার 215 জনের নামে ফর্ম 7 জমা পড়েছে। তাতে দাবি করা হয় ওই 215 জন ভারতীয় নন। এরপর সকলকেই শুনানিতে ডাকা হয়। এরই প্রতিবাদে শনিবার বিডিও অফিসে বিক্ষোভ। কমিশন আমাদের নোটিশ পাঠিয়েছে, তাতে লেখা আছে যে নট ইন্ডিয়ান সিটিজেন, মানে আমরা ভারতীয় নই। যারা বিজেপির দালালি করছে, যারা বিজেপি নেতা, পশ্চিমবঙ্গে এরকম বহু বুথে বহু জায়গায় ফর্ম সেন্টারে মানুষকে হয়রানি করছে। চিন্তায় পড়ে গেছে, আমাদের ঘুম হচ্ছে না। যেভাবে বারংবার যে হিয়ারিং হচ্ছে, আমাদের নামে রাখা হচ্ছে, এটা একদম অস্বস্তিকর জিনিস। এটা আমরা মেনে নিতে পারছি না। যদি সত্যি তাই হয়ে থাকে, সত্যি তারা অনুপ্রবেশকারী হয়ে থাকে, সেটা ইলেকশন কমিশন যাচাই করে দেখবে। আর যদি না হয়, তাদের নথি চেক করে তাদের নাম তুলে দেওয়া হবে। এখানে অভিযোগ করার কিছু তো নেই। এসআইআর এর কিছু কাজ হলেই তাকে বিজেপি দাগিয়ে দিয়ে তার দিকে তীর ছড়ে দেওয়া হচ্ছে যে এরা বিভ্রান্ত ছড়াচ্ছে। এটা তৃণমূলের আর কিছু কাজ নেই। পানিহাটি পুরসভার 35 নম্বর ওয়ার্ড। এসআইআর তালিকায় এখানকার একটি বুথে 145 জনের নাম মৃতদের তালিকায়। তারা নাকি সকলেই বেঁচে। অভিযোগ, ফর্ম 7 জমা করে এই সব নাম বাদ দেওয়া হয়েছে। আমরা জীবিত আছি, কিন্তু আমাদের ভোটার লিস্টে এখন দেখছি আমরা মৃত, এবং আমরা এটা নিয়ে খুবই আতঙ্কিত আছি। শুধু আমি এখন নয়, আমাদের এলাকায়, মানে আমাদের পার্টে 133 নম্বর পার্ট, পানিহাটি মিউনিসিপ্যালিটি 35 নম্বর ওয়ার্ড, সেখানে প্রায় 145 জনকে এরকম মৃত ঘোষণা করা হয়েছে। নিউজ 18 বাংলা। বাংলা জিততে বাংলার মন বুঝতে চায় বিজেপি, আর তাই নতুন কর্মসূচি, পাড়ায় পাড়ায় ছুটবে বিজেপির গাড়ি। আমাদের যে সংকল্পপত্র হবে সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়, তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি। 21 বিধানসভা ভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি, তবুও অধরা থেকে যায় বঙ্গজয়। অনেকেই বলেন প্রচার যুদ্ধে বিজেপিকে বহিরাগতদের দল বলে দাগিয়ে দিতে সফল হয়েছিল তৃণমূল। তারই মাসুল দিতে হয়েছিল পদ্ম শিবিরকে। 26-এর আগে বাংলা জিততে তা এবার বাঙালির মন বুঝতে চায় বিজেপি। শনিবার থেকে চালু হয়ে গেল নতুন কর্মসূচি, সংকল্পপত্র পরামর্শ অভিযান। চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। এই কর্মসূচিতে এলাকা এলাকায় ঘুরবে বিজেপির একটি গাড়ি। সেই গাড়িতে থাকবে ড্রপ বক্স। সেখানে লিখিতভাবে নিজেদের দাবি দেওয়া, মতামত এবং অভাব অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। শুধু ড্রপ বক্স নয়, মতামত জানানোর জন্য স্ক্যানার, ইমেল এবং হোয়াটসঅ্যাপও চালু করেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, সাধারণ মানুষের মতামত অনুযায়ী তৈরি হবে 26-এর ইশতেহার, যাকে বিজেপি বলে সংকল্পপত্র। কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। পরিবর্তন শুধু অবশ্যম্ভাবী নয়, পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে। 15 বছর তথাকথিত ক্ষমতার পালাবদলের পর যে সরকারটাকে পেয়েছি, সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে। এটা যাতে বিজেপি সরকার না হয়ে যায়, সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরির লক্ষ্যেই আমাদের এই বিকশিত ভারতের সংকল্পপত্র গ্রহণের অভিযান। পশ্চিমবঙ্গে এই ধরনের 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। এই বার্তা নিয়েই বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা পৌঁছবে মানুষের কাছে, এমনটাই বক্তব্য বিজেপির। এই প্রচার অভিযানের মাধ্যমে তারা আগামী দিনে সংকল্পপত্র প্রকাশ করবে, এমনটাই বক্তব্য রাজ্য বিজেপি নেতৃত্বের। ক্যামেরায় অর্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। গত পরশুই বেড়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ, আর তারপরেই 24 ঘন্টার মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে বাড়তি টাকা।
লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য, যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। দিদি যেভাবে আমাদের মহিলাদের নিয়ে উন্নয়নের কথা এত ভাবছেন, আজ অব্দি মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো কেউ এটা ভেবেছে কখনো। তার জন্য দিদিকে অশেষ ধন্যবাদ জানাই। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা, শুক্রবারই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেল বর্ধিত লক্ষ্মীর ভান্ডারের টাকা। এতদিন লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1000 টাকা করে ভাতা পেতেন মহিলারা। SC ST হলে মাসে 1200 টাকা। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতার অঙ্ক 500 টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ এখন থেকে লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1500 টাকা করে পাওয়া যাবে। SC ST মহিলারা পাবেন মাসে 1700 টাকা করে। শুক্রবার থেকে এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। 1500 টাকা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে, এই সমস্ত মানুষদের অ্যাকাউন্টে। এই যে বলা এবং তার সঙ্গে সঙ্গে কাজের এই যে মিল, সেই জন্য আজকের আমাদের এই উল্লাস। আমারও সেই একই ম্যাচই এসেছে, টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভান্ডার কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন 500 টাকা করে বাড়িয়েছেন, আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আর রাজ্যে দিদি মুখ্যমন্ত্রী আমাদের মেয়েদের কথা অনেক কিছুই ভাবে। হ্যাঁ, আমরা খুব খুশি। দিদি যেভাবে আমাদের মহিলাদের নিয়ে উন্নয়নের কথা এত ভাবছেন, আজ অব্দি মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো কেউ এটা ভেবেছে কখনো। তার জন্য দিদিকে অশেষ ধন্যবাদ জানাই। 500 টাকা বাড়িয়েছে, অন্যের কাছে হয়তো কম, 500 টাকা কি হয়, কিন্তু আমাদের জন্য এই যে 1500 টাকা, এটা আমরা ভাবতেও পারছি না যে রাতারাতি দিদি এইভাবে বাড়িয়ে দেবে। খুব খুশি লাগছে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এ রাজ্যে প্রায় অর্ধেক মহিলা ভোটার। অনেকেই মনে করেন গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের অন্যতম ফ্যাক্টর এই মা বোনেদের ভোট। মহিলাদের বিপুল সমর্থন তৃণমূলের দিকে যাওয়ার পিছনে অন্যতম বড় কারণ লক্ষ্মীর ভান্ডার। 26-এর ভোটের আগে সেই লক্ষ্মীর ভান্ডারেই আরও লক্ষ্মী লাভ জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, যখন একটার পর একটা গ্রাম পুরুষশূন্য হয়ে যাচ্ছে, তো এই জায়গায় দাঁড়িয়ে যখন আপনি মহিলাদের দিচ্ছেন গ্রামের মানুষের কথা চিন্তা করে, তখন 1500 টাকা কেন দিচ্ছে? 500 টাকা বাড়িয়ে দিয়ে আপনি একজনের রাজনৈতিক বোধকে, তার মতামতকে কিনে নেবেন? মেয়ে দিচ্ছে 1500, মা লক্ষ্মী, আমরা মাকে ধরেছি অন্নপূর্ণা 3000। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম তো লক্ষ্মীর ভান্ডারটা চালু করেন, তখন তো বিজেপি বলেছিল ভিক্ষা এসব নেওয়া যাবে না। ক্রমশ বিজেপি শাসিত রাজ্যগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে লক্ষ্মীর ভান্ডার চালু করছে। বাংলা থেকে অন্য রাজ্যে 22 লক্ষ মানুষ কাজ করতে গেছে, আর অন্য রাজ্য থেকে 1.5 কোটি তারা বাংলায় রয়েছেন। শ্রমিক ভট্টাচার্য বরং বিজেপি শাসিত রাজ্যগুলোকে বলুক তাদের রাজ্যের লোক পশ্চিমবঙ্গ থেকে ফিরিয়ে নিতে, ভ্যাকেন্সি হয়ে যাবে, বাংলার লোক ফিরে আসবে। নিউজ 18 বাংলা।